এই কাহিনীর সমস্ত চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত কিংবা মৃত ব্যক্তির এই গল্পটির সাথে কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। ব্যবহৃত সমাজের কিছু অলৌকিক ঘটনার একটি প্রতিচ্ছবি মাত্র এই গল্পগুলি। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। পূর্ব দক্ষিণ দিনাজপুরের গহীন অরণ্যের কোল ঘেঁষে আছে ছোট্ট একটা গ্রাম, ঘুঙুরডাঙ্গা। দিনের বেলায় এই গ্রাম ভীষণ সাধারণ, নিরীহ ও সাদাসিধে জায়গা। তবে সূর্য অস্ত যেতেই যেন পুরো গ্রামের গায়ে ছায়ার মতো নেমে আসে এক অদৃশ্য আতঙ্ক। এখানকার বাতাস হঠাৎ ভারী হয়ে ওঠে। এলাকার প্রাণীর দল উন্মাদের মতো ডাকতে শুরু করে, আর মানুষ বাড়ি থেকে না বেরোনোর শপথ নেয়। এই গ্রামের প্রান্তে এক খড়ের কুড়ে ঘরে বসবাস করেন শ্যামলী দেবী ও তার একমাত্র প্রাপ্তবয়স্ক কন্যা তিলোত্তমা। তিলোত্তমা শহরের এক নামী কলেজে ভর্তি হয়েছে। তবে এখন কলেজে এক্সাম শেষ হওয়ার কারণে ছুটি চলছে, তাই সে ফিরে এসেছে গ্রামে মায়ের কাছে। তিলোত্তমার চোখে শহরের আলো ফুটেছে, তাই গ্রামের সাধারণ জীবন ওর আর ভালো লাগে না। তবে মায়ের জন্য ওকে বারবার ফিরে আসতে হয় এই গ্রামের পথঘাটে। একদিন রাতে মুখে তীব্র ক্লান্তি নিয়ে তিলোত্তমাকে বসে থাকতে দেখেন শ্যামলী দেবী। উনি মেয়ের ক্লান্তির কারণ জানার জন্য ওর সাথে মেয়ের সঙ্গে খানিকটা সময় কাটানোর জন্য বাঁশকাঠির তৈরি তেল এনে মালিশ করতে শুরু করেন মেয়ের মাথায়। খানিকক্ষণ নানান বিষয়ে এটা ওটা কথা বলার পর হঠাৎ তিলোত্তমা গম্ভীর মুখে ফিসফিস করে ওর মাকে বলে, মা জানো, আমি ঘুমোলেই কেউ যেন আমার পাশ দিয়ে হাঁটে। প্রথমে ভেবেছিলাম তুমি হয়তো, তবে পরশু রাতে বুঝলাম না, তুমি তো না। তাও হাঁটা অবধি বুঝেছিলাম ওটা আমার মনের ভুল, কিন্তু পরশু রাত থেকেই কেউ যেন ফিসফিস করে আমায় ডাকে, কিছু একটা বলেও, তবে বুঝতে পারি না। শুধু ঠান্ডা একটা নিঃশ্বাস একটা না আমার ঘাড়ে পড়ে। শ্যামলী দেবী এই কথাটা শুনেই ভীষণ পরিমাণে চমকে উঠলেন আর আতঙ্ক ভরা কণ্ঠে বললেন, কি বলিস তুই? কবে থেকে হচ্ছে এসব? হ্যাঁ, আর তুই আমায় জানাসনি কেন? তিলোত্তমা এবার মাথা নাড়িয়ে ওর মাকে জানালো, শহরে থাকাকালীনই এটা শুরু হয়েছিল মা। আমি তো হোস্টেলে থাকি, দরজা জানলা সবই বন্ধ করে শুই, কিন্তু রাত হলেই দরজাটা হঠাৎ
খোলা দেখতাম, আবার উঠে বন্ধ করলেও খুলে যেত। আমি বুঝতাম কেউ একজন যেন একা ছাড়তে চাইতো না আমাকে। সব সময় আমার দিকে যেন কেউ তাকিয়ে থাকে। শ্যামলী দেবী হঠাৎ মেয়ের মুখ চেপে ধরলেন, ভয়ে না, ভীষণ আতঙ্কে। ঠিক এমনই ভাবে আরো 3 দিন পেরিয়ে গেল। তিলোত্তমার চোখের নিচে হঠাৎ পুরো কালি জমে গিয়েছে। সে রাতে শ্যামলী দেবী গিয়ে হাজির হলেন গ্রামের মন্দিরে। সেখানে থাকেন বিভু চট্টোপাধ্যায়, প্রবীণ গম্ভীর ও পরোপকারী। গলার স্বর ভারী, তবে চোখে স্নেহের ছোঁয়া। হঠাৎ শ্যামলী দেবী ওনার সামনে বসে ওনাকে বিনয়ী স্বরে বলেন, বিভু কাকা, আমার মেয়েটা কেমন যেন হয়ে গেছে, ঠিক করে খায় না, এমনকি ঘুমোয়ও না। ওর শরীরে কেউ ঢুকেছে না কোনো রোগ? বাঁচাও ওকে কাকা, বাঁচাও। বিভু চ্যাটার্জি মানুষটা বড্ড ভালো। কারোর দুঃখ উনি চোখে দেখতে পারেন না। নিজের সকল শক্তি দিয়ে তিনি চেষ্টা করেন পীড়িত মানুষটিকে কিভাবে সাহায্য করা যায়। শ্যামলী দেবীর সব কথা মন দিয়ে শুনে তিনি গম্ভীর গলায় জবাব দেন, দাঁড়াও, আমি দেখে দিচ্ছি তোমার কন্যার কি হয়েছে। বিভু কাকা এবার শ্যামলী দেবীর হাতে কিছু ধুনো ও নিম পাতা দিয়ে সেগুলো জ্বালানোর নির্দেশ দেন আর বলেন, কিন্তু মা, এই যদি সত্যি কোনো অপদেবতার দৃষ্টি হয়, তাহলে তো আমি কিছু করতে পারবো না। ভূত প্রেত তাড়ানোর তন্ত্র আমার জানা নেই। বিভু কাকার এমন কথা শুনে শ্যামলী দেবী কান্নায় ভেঙে পড়েন। ওনার পায়ের তলার মাটি যেন খসে পড়েছে। ভাঙা কণ্ঠে উনি বললেন, তাহলে কাকা, কোনো কি উপায় নেই? আমার স্বামী মারা যাওয়ার পর মেয়েকে আমি একা বড় করেছি। অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করার পরেও মেয়েকে শহরে পড়িয়েছি। আমার মেয়েটা কি এমনভাবেই মারা যাবে? কাকা, বলুন কাকা। আমার শক্তির বাইরে হলেও আমি তো বলিনি এই কাজ কেউ করতে পারবে না। আমাদের চেনা কেউ দরকার যে এই কাজ সম্পূর্ণ করতে পারে। কমলনাথকে খুঁজে বার করতে হবে। বিভু কাকার কথা শুনে শ্যামলী দেবীর 2 চোখ কপালে উঠল। আতঙ্ক ভরা কণ্ঠে উনি বিভু ঠাকুরকে বললেন, কমলনাথ মানে সেই তান্ত্রিক? সে তো কবছর আগে চলে গেছিল কালী পাহাড়ের দিকে। এবার বিভু চ্যাটার্জি খানিকটা হেসে উঠে ওনাকে জবাব দেন, যার ডাক স্বয়ং মা কালীও ফেলেন না, তাকে ফিরতেই হবে। সেই রাতে তিলোত্তমা ঘরে একা শুয়েছিল। শ্যামলী দেবী বাইরে থেকে ওনার মেয়ের ঘরের দরজা বন্ধ করে বিভু কাকার বলা পুজোর সামগ্রী আনতে গেছেন।
তবে তিনি জানেন না ওনার পিছনে কত বড় অনর্থ হতে চলেছে। ঘরের ভিতর তিলোত্তমা শুয়েছিল। আজ অনেকদিন হলো ঠিকভাবে ওর দুই চোখে ঘুম নেই, পেটে খিদে নেই, শরীরটাও তেমন ভালো নেই। কিছুদিনের ভেতরে ফুটফুটে মেয়েটা একটা শুকনো ডাঁটির সমান হয়ে গেছে। তবে আজ ওর যেন দুপলকে ঘুমের সাগর ভেঙে পড়েছে। কিন্তু হঠাৎ তিলোত্তমা বুঝল এই ঘরের বাতাস ধীরে ধীরে ভীষণ ভারী হয়ে উঠেছে। ওর নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে। ওর সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে হুড় করে উঠে বসল আর দেখল কুয়াশার এক ঘন চাদর ভীষণ আস্তে যেন জানলা দিয়ে ঘরের ভিতর প্রবেশ করছে। তিলোত্তমা সেই দিকে ভীষণ ভয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ঠিক এমন সময় মাটিতে কিছু একটা ধপ করে পড়ার শব্দ হলো। ও আচমকায় সেখানে মাথা ঘুরিয়ে দেখল একটা পুরনো পুতুল। কিন্তু তিলোত্তমার এখনো স্পষ্ট মনে আছে এই পুতুলটা বহুকাল আগে হারিয়ে গেছিল। তাহলে সেটা আজ হঠাৎ ওর সামনে এলো কিভাবে? এবার ও এক নজর পুতুলটার দিকে তাকিয়ে দেখল পুতুলটার দুটো চোখ নেই, তার বদলে দুটো জলজলে কালো গর্ত, আর তার ঠোঁটে যেন পৈশাচিক হাসি। তিলোত্তমা, তোরা কি ভুলে গেছিস আমায়? তিলোত্তমা হঠাৎ ভীষণ পরিমাণে চমকে উঠল। মাথা ঘুরিয়ে এপার ওপার দেখতে থাকলো, তবে এখানে কেউ নেই। কিন্তু ও স্পষ্ট শুনতে পেয়েছে এক চেনা, ভীষণ চেনা কণ্ঠস্বর। এবার ধীরে ধীরে ঘরে জমতে থাকা কুয়াশার রাশি এক বিকট পাহাড় সমান জমাট বেঁধেছে। তিলোত্তমার মুখ থমকে যায়, গলা দিয়ে আওয়াজ বেরোয় না। ঠিক সেই মুহূর্তে শ্যামলী দেবী দরজা খুলে ঘরের ভিতরে প্রবেশ করল। আর মেয়ের এমন অবস্থা দেখে ভীষণ জোর চিৎকার করে উঠল। ওনার চিৎকারে কেঁপে ওঠে পুরো ঘর। উনি দেখলেন তিলোত্তমার শরীর আকাশের দিকে ঝুলে আছে, দুই হাত উপরের দিকে উঠে আছে, যেন কেউ কিছু একটা দিয়ে বেঁধে দিয়েছে। তবে সেখানে কিছুই নেই। তিলোত্তমা মুখ হাঁ করে উপরের দিকে চেয়ে আছে। শ্যামলী দেবী এবার ছুটে গিয়ে মেয়েকে ধরতে যাবেন,
এমন সময় খুব জোরে চেঁচিয়ে ওঠে তিলোত্তমা। তারপর ঘরের খোলা দরজা দিয়ে পৈশাচিক এক হাসি হাসতে হাসতে ছুটে পালিয়ে যায় ঘন জঙ্গলের দিকে। শ্যামলী দেবী দরজার সামনে এসে খুব জোরে চেঁচিয়ে ওঠেন। ওনার কণ্ঠস্বরের আওয়াজ শুনে গায়ের সব ছেলে বউ পুরুষের দল এসে ভিড় জমায় ওনার সামনে। তারপর উনি সবাইকে মিনতি করেন তিলোত্তমাকে খোঁজার জন্য। সেই দিন সারা রাত দিকবিদিক খোঁজার পরেও তিলোত্তমাকে আর কেউ খুঁজে পেল না। শেষে হতাশ হয়ে সবাই বাড়ি ফিরে যায়। পরদিন সকালে স্থানীয় থানা থেকে একদল পুলিশ এসে ঘটনার তদন্ত করে। তিলোত্তমার ঘর খতিয়ে দেখেন। কিছুক্ষণ তদন্তের পর ওনারা পান কিছু অদ্ভুত আঁচড়ের দাগ পুরো ঘর জুড়ে হয়ে আছে। শ্যামলী দেবীর বাড়িতে কোনো পশু পাখি নেই, তাহলে এমন দাগ হওয়ার কারণ কি? গ্রামের মানুষ সবাই আতঙ্কে নিজেদের ভিতরে কথা বলছে। তিলোত্তমাকে তাহলে সত্যি পালিয়ে গেল? বলি বলতো, কি করে পালালো বলতো? এইভাবে তো পালিয়ে যাওয়া যায় না। বোঝা যাচ্ছে না। আর ঠিক তখনই দক্ষিণের পাহাড় থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কি যেন মাটি ঘেঁষে আসছে। পায়ের নুপুরের শব্দ। তবে এটা যে নুপুর না তা ভালো মতোই জানেন বিশু ঠাকুর। তার পায়ে রুদ্রাক্ষের মালা জড়ানো, কাঁধে জটাজট। গ্রামের বাউল হঠাৎ বলে ওঠে, ফিরছে, কমলনাথ চাটুর্যে ফিরছে। হইলেই বোঝা যায় রাত এখনো ফুরোয়নি, কিছু হিসাব মেলা এখনো বাকি আছে। সে ফিরছে। ঘুমুরডাঙ্গার মাটি যেন তখনও শুকোয়নি। তিলোত্তমার খোঁজে আজ 3 দিন কেটে গেছে। শ্যামলী দেবীর গলা শুকিয়ে গেছে কান্নায়, মেয়ে হারিয়ে ফেলার শোকে, সন্তান বিলুপ্ত হয়ে যাওয়ার হাহাকারে। গ্রামের কেউ তার পাশে এসে দাঁড়াতে সাহস করছে না। সবারই মনে ভয় কোলের সন্তানকে হারিয়ে ফেলার। তবে সবকিছু শেষ হওয়ার আগে শুরুর দুঃখটা ভয়ানক হয়। একটা কিছু জেগে উঠেছে, যেটা একে একে গ্রাস করবে বাকিদের। কিন্তু বিশু ঠাকুরের বিশ্বাস এই সবের শেষ একজনেরই হাতে, কমলনাথ। তবে সে কোথায়
এমন সময় কালী পাহাড়ের দক্ষিণ ধারে সন্ধে নামার আগের মুহূর্তে কেউ একজন উঠে দাঁড়ালো নিজের কঠিন তপস্যা কাটিয়ে। তাকে কেউ ডাকছে। গ্রামের প্রবীণ বিশু ঠাকুর নিজের দৈনন্দিন নিত্য কাজ সারছিলেন গ্রামের মন্দিরে। ঠিক এমন সময় উনি দেখলেন প্রথমে ধোঁয়ার মতো ঘোলা এক আবজা মানুষই অবয়ব। তারপর স্পষ্ট উনি দেখলেন কমলনাথ চাটুর্যেকে গ্রামের পথে ঢুকতে। তোমরা অনেকেই কমলনাথ তান্ত্রিকের সম্পর্কে জানো, তবে এখানে আরেকটু স্পষ্ট করে দেওয়া ভালো। কমলনাথের বয়স ৬২, তবে তার মুখে বয়সের কোনো ছাপ নেই। চোখ দুটো অস্বাভাবিক গভীর, যেন কেউ সেখানে তাকালে নিজেকে হারিয়ে ফেলবে। মাথায় বিশাল এলোমেলো জটা, কপালে রক্তমাখা তিলক, গলায় রুদ্রাক্ষের ৩ মালা, তার মধ্যে একটা স্পষ্ট কালো রঙের। তন্ত্রসিদ্ধি পূর্ণ না হলে এমন মালা ধারণ করা যায় না। কমলনাথ ধীরে ধীরে গ্রামের মন্দিরের দিকে এগিয়ে আসছে। তার হাতে এক পুরনো কাঠের তৈরি লাঠি। গ্রামবাসীরা তাকে দেখে একে একে দাঁড়িয়ে গেল। কেউ কেউ তাকে নমস্কার করছে, আর কেউ কেউ ভয়ে সরে দাঁড়াচ্ছে। কমলনাথ সোজা মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে দুহাত জড়ো করে ভবতারিণী মাকে নমস্কার জানালো। আস্তে আস্তে বিভু চট্টোপাধ্যায় তার দিকে এগিয়ে এলেন আর বললেন, তুমি ফিরলে কমল? কমলনাথের মুখে শান্ত শীতল হাসি। সে চোখ তুলে বিভু ঠাকুরকে জানালেন, আমি আসিনি বিভুদা, আমাকে ডাকা হয়েছে। যে ডাকে রক্তের স্পর্শ থাকে সে ডাক ফিরানো যায় না। তিলোত্তমাকে তুমি তো চিনতে না, তবু এলে? কমলনাথ এবার সামান্য হাসলেন। ঠোঁটে একটা ধোঁয়াটে ছায়া। ওর শরীরে কেউ এসেছিল যাকে আমি চিনি, খুব ভালোভাবে চিনি, আর যার সঙ্গে আমার একটা পুরনো হিসেব নেওয়া বাকি আছে। তাই আমায় উঠে আসতে হয়েছে এখানে। তুমি তো কিছুটা জানো। হ্যাঁ, জানি বটে, তবে সে পুরনো ঘটনা। কমলনাথ তন্ত্রবিদ্যা পাওয়ার আগে ছিলেন এক সাধারণ ব্রাহ্মণ বালক।
পিতার সঙ্গে এখান ওখান পুরোহিতের কাজ করতেন উনি। পিতার আজ্ঞা শুনে চলা ছিল তার একমাত্র ধর্ম। তবে সাধক হওয়া যার ভাগ্যে থাকে, সাধনা তাকে দূরে ঠেলে রাখতে পারে না। কমলনাথ একদিন সরস্বতী নদীর পাড়ে বসে আগুনে বেলফুল আর লাল জবার আহুতি দেয়। নিতান্ত এক পাগলামি বললেই চলে। তবে সে বোঝেনি সে কত বড় ভুল কাজটি করে ফেলেছে। সেই রাতেই নদীর পাড়ের দিকে এক পিশাচিনীর দ্বারা আক্রান্ত হয় সে। তবে কমলনাথের পিতা নিজের প্রাণ দিয়ে কমলনাথকে রক্ষা করেন। সেদিনই কমলনাথ পালিয়ে যায় উত্তরের দিকে। সেখানে এক গঙ্গার পাড়ের শ্মশান ঘাটে আশ্রয় নেয় কমলনাথ। তান্ত্রিক সাধক অঘরী কালভৈরব তাকে নিজের শিষ্য বানান। তারপর শুরু হয় কমলনাথ তান্ত্রিকের অঘোর তন্ত্র সাধনা। তিলোত্তমার হারিয়ে যাওয়ার খবর তাকে আবার টেনে এনেছে এই গ্রামে। রাত প্রায় 10টা নাগাদ কমলনাথ গ্রামের এক কোনায় বসে ধুনো দিচ্ছিলেন। চারপাশে কুকুরের চিৎকার, বাতাস ভীষণ থমথমে। তিনি চোখ বন্ধ করে বসে আছেন। এখানে কেউ তাকে বিরক্ত করার মতো নেই। তবে হঠাৎ দূর থেকে গ্রামের এক তরুণ সাগ্নিক কর্মকার ছুটে এলো কমলনাথের কাছে। তার গলা ভারী। সে হাঁফাতে হাঁফাতে কমলনাথকে বলল, বাবা, বাবা আমাকে বাঁচান। আমি বুঝতে পারছি না। ঘরে ঢুকলেই কোথাও থেকে গলার শব্দ আসছে আমার কানে। কে যেন বারবার আমায় বলে, তুই আমার ছিলি, তুই কোথাও যাবি না। কমলনাথ এইবার ভীষণ ধীরে ধীরে নিজের চোখ খুললেন আর খুব ধীর গলায় বললেন, তুই কি সত্যি ভালোবাসতিস ওকে? সাগ্নিক স্তব্ধ। ওর মুখে আর কোনো উত্তর নেই। কোনো মতে একটা ঢিক গিলেও আবার জবাব দিল, হ্যাঁ, কিন্তু চলে যাওয়ার আগে তোর হাত ধরেনি, মনে আছে? সাগ্নিক ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। কমলনাথ এবার উঠে দাঁড়ায় আর বলে, ওর অদৃশ্য হয়ে যাওয়ার পিছনে শুধু ছায়া নয়, বিশ্বাসঘাতকতা আছে। এবং তোর ঘাড়ের উপর দাঁড়িয়ে আছে যে, তার মুখ তিলোত্তমার মতন হলেও তবে চোখ দুটো নিকষ কালো গর্ত। সাগ্নিক কেঁপে ওঠে। কমলনাথ ধুনো ছুড়ে দিলেন আগুনে। আগুন থেকে হঠাৎ কালো ধোঁয়া উঠতে লাগলো। চারপাশে গাছের পাতা কাঁপতে শুরু করেছে। এক মুহূর্তেই বোঝা গেল তিলোত্তমা ফিরেছে। তবে
আর মানুষ নেই। সেই দিন রাতে কাজ থেকে ফেরার সময় স্থানীয় কিছু চাষি ঘুমুরডাঙ্গার মাঠে এক আবছা বালিকার অবয়ব দেখতে পায়। প্রথমে সবাই সেটা কুয়াশা মনে করলেও পরে বুঝতে পারে সেটা কোনো কুয়াশা নয়, বরং তার থেকেও অনেক কিছু বেশি। চাষিরা আরো মন দিয়ে দেখল সেই ছায়ার মুখ অনেকটা তিলোত্তমার মুখের সাথে মিলে যায়, তবে তার গায়ের রং ধূসর আর পায়ের কোনো ছাপ নেই। সে একলা চিত্তে মাঠের এপার ওপার ঘুরে বেড়াচ্ছে আর বলছে, আমি দিল, তোমরা আমার কেন ভুলে গেলে? আমি দিল। ও দিল না, ও দিল না, ও মহুয়ার ছায়া, ও মহুয়া। আশেপাশের সবাই ভীষণ চমকে ওঠে। ওদের মুখে ভয়ের রেশ ফুটে উঠল এবার। ওরা সবাই মহুয়ার কথা আগেও গ্রামের প্রবীণ বিশু ঠাকুরের মুখে শুনেছে, তবে তাকে দেখল প্রথমবার। মহুয়া ছিল কোমলনাথের প্রাক্তন শিষ্যা, যে একসময় কোমলনাথকে ভালোবেসে তার সঙ্গ চেয়েছিল, হয়ে উঠতে চেয়েছিল তার অর্ধাঙ্গিনী। তবে কোমলনাথ সব সঙ্গ, মায়া, ভালোবাসা ত্যাগ করেছিলেন। তন্ত্রবিদ্যাকেই তিনি পরম সুখ মেনেছিলেন। কিন্তু মহুয়া তার প্রত্যাখ্যানকে স্বীকার করতে পারেনি। সে কোমলনাথের থেকে সরে গিয়ে হয়ে ওঠে ছায়াতন্ত্রের সাধিকা। ছায়া দিয়ে আত্মা বেঁধে রাখা ছিল তার কাজ। তিলোত্তমার শরীর যেন এখন তার পুতুল হয়ে উঠেছে। সেই রাতেই গ্রামের সব চাষিরা ছুটে আসে কোমলনাথের কাছে। তাদের মনে এখন যে ভয়ের কারণটা মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে, তার উপায় একমাত্র কোমলনাথের কাছেই আছে। তখন কোমলনাথ আকাশের দিকে তাকিয়ে বসে মুখে এক মন্ত্র আওড়াচ্ছিলেন। ঠিক সেই সময় ভিড়ের মাঝে থেকে একজন বলে ওঠে, বাবা, বাবা, আপনার এক পুরানো শিষ্যাকে আমরা মাঠে দেখেছি। সে এক ভয়ঙ্কর ছায়া হয়ে ফিরে এসেছে। তবে কোমলনাথ তাদের একটাও কথার জবাব দিল না। সে এক মনে আকাশের দিকে চেয়ে মন্ত্র আওড়ে চলল। কালী ভয়ঙ্করী মহাচিন্তা শক্তি জাগো মা, এই ছায়া ভেদ করো, জাগো তুমি মা। ধীরে ধীরে আকাশ কালো হয়ে এলো আর গ্রামে শুরু হলো ছায়ার রাত। গ্রামের সকল মানুষের জন্য এ যেন অমানবিক ভয়ঙ্কর দৃশ্য। ঘুমুরডাঙ্গা এখন আর আগের মতো নেই। অজস্র অচেনা শব্দ রাতভর বাতাসে ঘুরে বেড়ায়।
ছোট ছোট ছায়া দেখা যায় জানলার পাশে। কেউ কেউ বলে পুকুর ঘাটে এক মেয়ে বসে থাকে, চুল খোলা, অপরূপ সুন্দরী, তবে মাটিতে তার ছায়া পড়ে না। এদিকে কমলনাথ সব জেনেও শান্ত, ভীষণ শান্ত। উনি অপেক্ষা করছেন একদিনের, সেই একদিনের। গ্রামের এইসব খবর লোকমুখে পৌঁছে যায় জেলার এক শহরে, বালুরঘাট। সেখানেই বসবাস করেন একজন নামকরা মস্তিষ্ক বিশেষজ্ঞ ও যুক্তিবাদী ডাক্তার অনিমেষ রায়। বয়স 40-এর কোটায়, চশমার পেছনে তীক্ষ্ণ দৃষ্টি। তিনি বিশ্বাস করেন না আত্মা, ভূত কিংবা তন্ত্রবিদ্যার অস্তিত্বে। তার মতে সমাজের সবকিছুই ব্যাখ্যা করা যায় বিজ্ঞান দিয়ে। ভয়ে, হ্যালিউসিনেশন, মনোরোগ ইত্যাদি সমমিশ্রণে। তিলোত্তমার হঠাৎ হারিয়ে যাওয়ার অদ্ভুত রিপোর্ট এবং গ্রামের নানান জায়গায় ছায়া দেখার ঘটনাটা তার কাছে এক ধরনের গোষ্ঠীগত মানসিকতা বিভ্রান্তি। তিনি সিদ্ধান্ত নেন খুব তাড়াতাড়ি তিনি যাবেন ঘুমুরডাঙ্গাতে। এই তান্ত্রিক প্রতারণা উনি বন্ধ করে রেহাই নেবেন। পরদিন দুপুরে ডক্টর অনিমেষ রায় ঘুমুরডাঙ্গা গ্রামে এসে পৌঁছান। কমলনাথ তখন একটা গাছতলায় বসে মাটির উপর আঁকা মণ্ডলে ধুনো দিচ্ছেন। ডাক্তার রায় কমলনাথের দিকে এগিয়ে বললেন, আপনি কমলনাথ তাহলে? যাজ্ঞে, আমি অনিমেষ রায়। আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। কমলনাথ চোখ মেলল না, কেবল বলল, প্রশ্ন নয়, দৃষ্টির অভাব আপনাকে এত দূর টেনে এনেছে। কাজল না হলে আধার বলে মনে হয় সবকিছু। তান্ত্রিকতা দিয়ে মানুষের ভয়কে পুঁজি করে আপনি যে কাজ করছেন তা আইনে অপরাধের চরম কোটায় সামিল। এবার কমলনাথ ধীরে ধীরে চোখ খুললেন। তার দুই চোখ ভীষণ লাল। ডাক্তার অনিমেষ প্রথম নজরে কমলনাথের চোখের দিকে তাকিয়ে থমকে যায়। তবে তিনি শক্ত ব্যক্তিত্বের মানুষ, এত সহজে এসব জিনিসে ভয় পাওয়া তাকে মানায় না। এবার কমলনাথ বললেন, ভয়ের জায়গা যেখানে বাস্তব, সেখানে যুক্তি বলি মাত্র। আপনি বলুন, তোমার এরম হঠাৎ হারিয়ে যাওয়ার কারণ কি? আর গ্রামে যারা নিজে চোখে তাকে দেখলো সেই ব্যাখ্যা? হতে পারে বনের কোনো জন্তু তাকে ধরে নিয়ে গেছে, আর গ্রামের অন্ধকারে রাতের বেলায় মানুষ কি দেখতে কি দেখেছে এটাকে ভূত বলে ভয় পেয়েছে। আর মুখের কথাগুলো? মনে ভয় চেপে ধরলে মানুষ অনেক ধরনের এমন কথা শোনে যেগুলো তারা চলতি জীবনে মনে পুষে রাখে। কমলনাথ এবার মুচকি হাসলেন, তারপর বললেন,
আপনার মাথার ডান পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে, যার গন্ধ কেবল মৃতরাই টের পায়। ও কি আপনার যুক্তিতে পড়ে? অনিশবাবু কিছু একটা বলতে যাচ্ছিলেন, হঠাৎ আশেপাশের বাতাস থেমে যায়। চারপাশ নিস্তব্ধ। একটা শীতল বাতাস কাঁধে এসে পড়ল যেন তার। কমলনাথ উঠে দাঁড়ালেন আর বললেন, আপনার ওপর এখনো কিছু চেপে বসেনি ডাক্তার মশাই, কিন্তু এখানে থাকলে হয়তো বুঝতেই পারে। অনিমেষবাবু গলা খ্যাকানি দিয়ে বলে উঠলেন, আমি এখানেই থাকবো। অন্ধবিশ্বাসের বিরুদ্ধেই তো এসেছি। এই লড়াইতে আমি আপনাকে জিততে দেব না। কমলনাথ হেসে উঠলেন। ডক্টর অন্বেষ রায় গ্রামের দিকে এগিয়ে গেলেন। সেই রাতে বিভু ঠাকুর ডাক্তার অনিমেষকে ডাকলেন নিজের বাড়িতে। কিছু কথা তাকে খুলে বলা ভালো। এই গ্রামের ব্যাপারে সে কতটুকুই বা জানে। অনিমেষবাবু ওনার বাড়ি পৌঁছতে উনি এক এক করে সব ঘটনা খুলে বললেন। আপনি যে মেয়ের ছায়ার কথা শুনছেন, জানেন আসলে সেটা কে? তিলোত্তমা, তাই তো? কিছু খবর আমিও রাখি। না, সে তিলোত্তমা না, সে মহুয়া। ডাক্তার অন্বেষ এবার চুপ হয়ে গেলেন। তারপর কৌতূহলী হয়ে শুনতে থাকলেন। মহুয়া ছিল কমলনাথের একমাত্র শিষ্যা। সে সময় কমল অল্প বয়সী, তবে তান্ত্রিক বিদ্যায় ঈর্ষণীয়। মহুয়া তাকে ভালোবাসত, কিন্তু কমল বলেছিল তন্ত্রের সঙ্গ নেই, কাম নেই। তবে মহুয়া তার কামের তাড়না ত্যাগ করতে পারেনি। সে এক রাতে ছায়া সাধনা করতে শুরু করে গোপনে। সেখানে নিজের শরীরকে পুরনো আত্মদের বাসস্থানে পরিণত করতে হয়। এক প্রাচীন আত্মার চিত্রাঙ্গদা তাকে অধিকার করে। তারপর একদিন উধাও হয়ে যায় মহুয়া। কারো জানা নেই সে দেহ রেখেছে নাকি এখনো সেই অন্যদের মধ্যে বাস করে। অনিমেষবাবু বিভু ঠাকুরের সব কথা মন দিয়ে শুনলেন। তারপর একটা মজার হাসি দিয়ে স্পষ্ট বললেন, এটা কেবল মানসিক ভ্রম। মহুয়া দেবী হয়তো মানসিক রোগাগ্রস্ত ছিলেন, তাই এসব ভণ্ড সাধুকে পেতে চেয়েছিলেন। বিভু ঠাকুর ঠান্ডা গলায় বললেন, তিলোত্তমা পালিয়ে যাওয়ার আগে ওর মায়ের কাছে বলেছিল মহুয়া আমায় ডাকছে। রাখুন তো মশাই ওসব কথা। যাকগে, উঠি তবে। নমস্কার। এই বলেই অনিমেষবাবু বেরিয়ে গেলেন। বিভু ঠাকুর পিছন থেকে শান্ত নজরে তাকিয়ে রইলেন। সেই রাতে ডাক্তার অনিমেষ রায় নিজের ঘরে ঘুমোতে যাচ্ছিলেন। ঠিক এমন সময় ওনার ঘরের সব বাতি নিজে থেকেই নিভে যায়। অনিমেষবাবু জানলার দিকে তাকালেন।
তবে আশ্চর্যের বিষয়, বাইরে একটা ফোঁটাও বাতাস নেই। তাহলে বাতিগুলো নিভল কিভাবে? অনিমেষবাবু ধীর পায়ে এগিয়ে আসছেন বাতির দিকে। ঠিক সেই সময় ওনার নজর ফের জানলার বাইরে পড়ে। এবার সেখানে এক মহিলা ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে। তার সম্পূর্ণ শরীর ঝাপসা, চোখ নেই, কিন্তু মুখটা চেনা চেনা লাগলো ওনার। হঠাৎ একটা কণ্ঠস্বর অনিমেষবাবুর কানে ভেসে এলো। ডাক্তার, তোর ওষুধে মৃত্যু সারে না, আর তুই কিনা আমার শিকারকে সরিয়ে নিতে এসেছিস? এটা আমার এলাকা, বাঁচতে চাইলে ফিরে যা। এক ঝলক ঠান্ডা হাওয়া সঙ্গে সঙ্গে জানলার বাইরে বেরিয়ে গেল। অনিমেষবাবু ছিটকে পড়ে গেলেন বিছানার পাশে। তার গায়ে অজস্র নখের আঁচড়। সেখান থেকে ভীষণ পরিমাণে রক্ত বের হচ্ছে। ঘরে কেউ নেই, তবে বাতাসে একটা গন্ধ, পুরনো ধূপের আর গোলাপ জল মিশ্রিত গলা পচা দুধের গন্ধ। সে রাতে অনিমেষবাবু আর ঘুমতে পারলেন না। পরদিন কমলনাথ সকালে মন্দিরের সামনে বসেছিলেন। ঠিক এমন সময় অনিমেষবাবু এসে দাঁড়ান চুপচাপ ওনার পাশে। কমলনাথ অনিমেষবাবুর দিকে মাথা তুলে মুচকি হেসে কেবল বললেন, কি হলো হে? প্রমাণ চাইছিলেন তো? বিশ্বাস হয়েছে নাকি এখনো যুক্তির ওপর দাঁড়িয়ে আছেন? মাটি নরম লাগছে পায়ের নিচে। অনিমেষবাবু আর কিছু বললেন না, শুধু চুপ করে দাঁড়িয়ে থাকেন। আর সেই সময় ওনার পাশেই পুরনো গাছটার ডালে দেখা যায় এক কালো মিশমিশে পাখি। বিচ্ছিরি একটা শব্দ করে অনিমেষবাবুর দিকে তাকিয়ে ডাকছে। শুধু ডাকছে বললে ভুল হয়, যেন সে হাসছে। সেদিন দুপুরে শ্যামলী বাউরি ঘরের ভিতর পুরনো তক্তপোষের ওপর শুয়েছিলেন। মেয়ে হারিয়ে যাওয়ার শোকে তিনি বিছানায় শয্যাশায়ী। বিছানায় শুয়ে তিনি মেয়ের চিন্তায় মগ্ন। ঠিক এমন সময় তিনি বুঝলেন তার পাশে যেন কেউ এসে বসে আছে। শ্যামলী দেবী ভীষণ ধীরে নিজের দুই চোখ খুলে পাশে দেখেন তিলোত্তমা ওনার পাশে বসে আছে। একটা কাঠের কৌটো থেকে খাবার বের করে মায়ের মুখে তুলে দিচ্ছে আর বলছে, মা, এই নাও মা, খাও। তোমার কিছু খাওয়া হয়নি অনেকদিন। আমি আছি, আমি তোমার পাশেই আছি।
শ্যামলী দেবী এক ঝলক তাকিয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন ওর দিকে। তিলোত্তমার মুখটা এখনো এক, গলার সুরটাও এক, কিন্তু চোখ দুটো যেন অস্বাভাবিক ঘন কালো। চোখের উপরের পাতা নেই, যেন কেউ সেগুলো এক টান মেরে নামিয়ে দিয়েছে সেগুলো। শ্যামলী দেবী হঠাৎ তিলোত্তমার এমন দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠলেন। মুহূর্তে সেই মেয়ে হাওয়ায় মিশে গেল। তবে ঘরের কোণে পড়ে থাকলো সেই কাঠের কৌটো, আর ভিতরে কিছু শুকনো ফুল আর একটা কাঁচের চুড়ি, যা তিলোত্তমা হারিয়ে যাওয়ার আগের মুহূর্তে পড়েছিল। শ্যামলী দেবীর চিৎকার শুনে বিভু ঠাকুর ছুটে আসেন ওনার বাড়ি। উনি তখন পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। শ্যামলী দেবীর চিৎকার শুনে ছুটে এসে উনি দেখেন বিছানায় শুয়ে শ্যামলী দেবী থরথর করে কাঁপছেন। বিভু চট্টোপাধ্যায় শীঘ্রই ডেকে আনলেন কমলনাথকে। তার কিছু মুহূর্ত পর কমলনাথ এসে শ্যামলী দেবীর কপালে কিছু মন্ত্র পড়ে ফু দিয়ে বললেন, ওর মধ্যে মহুয়া প্রবেশ করেছে। সে এখন শুধু ছায়া নয়, ছায়ার মালিক হয়ে উঠেছে। অন্তর্মুখিনী ছায়া, এটা ছায়াতন্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর রূপ। কমলনাথের কথা শুনে ডাক্তার অনিমেষ পাশে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ছায়া মানুষের শরীর দখল করে? মানে মানে সেটা কি আসলে সেটা কি সম্ভব, নাকি এটা কোনো মানসিক রোগ? কমলনাথ এবার খানিকটা রেগে গিয়ে সরাসরি ওনাকে বললেন, আপনার যুক্তির পিছনে বিজ্ঞান আছে, কিন্তু আমার পিছনে প্রমাণিত বিপদ আছে। আপনি জানেন না মহুয়া কেন ফিরেছে? তার লক্ষ্য তিলোত্তমা নয়, সে তিলোত্তমার শরীর ব্যবহার করছে। তার আসল লক্ষ্য হলাম আমি। এতই আপনার জানার ইচ্ছে, শুনুন তবে। 5 বছর আগে কালী পাহাড়ের দক্ষিণ ঘাটে তখন আমি আর মহুয়া একসাথে তন্ত্র সাধনায় লিপ্ত থাকতাম। অনেক নতুন সহ পুরনো গভীর তন্ত্র। আমাদের মধ্যেকার সম্পর্ক শুধুই গুরু আর শিষ্যার মতন ছিল। অন্তত আমার পক্ষ থেকে তাই ছিল। তবে মহুয়ার চোখে আমার প্রতি প্রেমের ছায়া গাঢ় হয়ে উঠেছিল। আমি তা বুঝিনি।
পূর্ণিমার রাতে মহুয়া আমায় স্পর্শ করতে চায়। আমি তাকে থামিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম আমার সত্তা আর শরীর আলাদা পথ ধরে চলে মহুয়া। আমি নিজেকে উৎসর্গ করেছি অঘোরতন্ত্রে। কাম, ইচ্ছে, বাসনা কিছুরই এখানে স্থান নেই। মহুয়া আমার সামনে কেঁদে ফেলেছিল, তারপর বলেছিল, তুমি যা করছো আমি তাও পারি। আমি তোমার সমকক্ষ হতে চাই, প্রেমিকা নয়, সহসাধিকা হতে চাই। তবে সেই রাতেই আমার পেছনে মহুয়া গোপনে এক ছায়াতন্ত্রের যজ্ঞ শুরু করে। তাকে অধিকার করে এক প্রাচীন আত্মা, চিত্রাঙ্গদা, পুরনো রাজবংশের এক প্রতিহিংসা পরায়ণা নারী, যার ইচ্ছা ছিল আমার সাধনা ভেঙে দেওয়া। যেহেতু সে প্রেমে প্রত্যাখ্যান পেয়েছিল, তার ছায়া একজন নারীর শরীর দিয়ে আমাকে ভাঙতে চায়। ঘরে থাকা সবাই চুপ হয়ে গেল। ওদের মনে চলতে থাকা অনেক প্রশ্নের জবাব ওরা এতদিন পর পেল।